আমরণ অনশনে সাদিক কায়েম। গণভোট কি এবার বাস্তবায়নের পথে, নাকি আবারও টালবাহানা করবে সরকার? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য বাংলাদেশের ছাত্র আন্দোলনের একটি প্রতীকী স্থান। ইতিহাস বলছে, যখনই দেশের গুরুত্বপূর্ণ কোনো প্রশ্নে তরুণ প্রজন্ম কথা বলতে চায়, তখনই এই স্থানটি হয়ে ওঠে প্রতিবাদের কেন্দ্র। ঠিক সেখানেই আজ আবার নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনেম সাকিবুর রহমান এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকবাল হোসেন শাহিন, এই তিনজন তরুণ এখন আমরণ অনশনে বসেছেন। তাদের দাবি একটাই, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এবং যেই আকাঙ্ক্ষা থেকে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছিল, তা বাস্তবে রূপ দিতে হবে। এই অনশন কেবল তিনজন শিক্ষার্থীর ব্যক্তিগত প্রতিবাদে আর সীমাবদ্ধ নেই, বরং এটি ধীরে ধীরে একটি বৃহত্তর প্রতীক হয়ে উঠছে। ঠিক যেমনটি কোটা বিরোধী আন্দোলন এই আমরণ অনশনের গুটি কয়েক নেতাদের মাধ্যমেই শুরু হয়েছিল, আর সেটি শেষ পর্যন্ত ঠেকেছে শেখ হাসিনার পতনের মাধ্যমে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই শিক্ষার্থীদের সাথে এবার একত্বতা পোষণ করতে শুরু করেছে বিভিন্ন ধরনের সংগঠন, সাধারণ শিক্ষার্থী, এমনকি সমাজের নানা স্তরের মানুষও। বিশেষ করে ডাকসুর পক্ষ থেকে এই আমরণ অনশনকারীদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাদিক কায়েমও তাদের সাথে একাত্মতা পোষণ করে রাজু ভাস্কর্যের নিচে অবস্থান নিয়েছেন। সুতরাং পরিস্থিতি এখন সরকারের বিপক্ষে কিছুটা খারাপের দিকেই যাচ্ছে। এই দাবি শুধু কিছু শিক্ষার্থীর নয়, এটি পুরো দেশের সচেতন নাগরিকদের প্রত্যাশার একটি ফলন। এখানে মূল প্রশ্নটি হলো, কেন এই অনশন? কেন আবারও রাজপথে নামতে হচ্ছে দেশের ছাত্র জনতাকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই জুলাইয়ের দিনে, যখন রাজপথ উত্তাল ছিল। তখন মানুষের দাবি ছিল একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা। সেই সময় গণভোট ছিল একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি, যা মানুষের কাছে আশ্রয়ের প্রতীক হয়ে উঠেছিল। গণভোট মানে শুধু একটি ভোট নয়, এটি সরাসরি জনগণের মতামত নেয়ার একটি প্রক্রিয়া, যেখানে রাজনৈতিক দল নয়, বরং সাধারণ মানুষ সরাসরি সিদ্ধান্ত নিয়েছিল। তাই অনেকেই মনে করেন এই গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী রূপগুলোর মধ্যে একটি হলো এই গণভোট। কিন্তু সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে স্পষ্ট কোনো অগ্রগতি দেখা যায়নি, এমন অভিযোগই তুলছেন অনশনরত শিক্ষার্থীরা। তাদের মতে নানা অজুহাত, প্রশাসনিক জটিলতা, সিদ্ধান্তহীনতার কারণে বিষয়টি বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। এখানেই সাদিক কায়েমের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি শুধু নিজে অনশনে বসেননি, বরং অন্যদের সঙ্গেও একাত্মতা পোষণ করেছেন। তার এই অবস্থান একটি বার্তা দেয়, এটি কোনো একক লড়াই নয়, বরং এটি একটি সম্মিলিত দাবি। সাদিক কায়েম এবং তার সহযোদ্ধারা বলছেন, তারা কোনো রাজনৈতিক স্বার্থে নয়, বরং একটি নীতিগত অবস্থান থেকে এই আন্দোলনে করছেন। তাদের দাবি জনগণের ভোটের অধিকার এবং মতামতের মূল্য নিশ্চিত করতে হবে। এই দাবির পেছনে যে আবেগ ও ইতিহাস রয়েছে তা অস্বীকার করা কঠিন, কারণ জুলাইয়ের আন্দোলনে বহু মানুষ রাস্তায় নেমেছিল, ত্যাগ স্বীকার করেছিল। এই আন্দোলনের মূল স্পিরিট ছিল অন্যায়কে না বলা এবং আপোষ না করা। আজকের এই অনশন যেন সেই স্পিরিটকেই, সেই ধারাবাহিকতাকেই আবার ফিরিয়ে আনার আন্দোলন। শিক্ষার্থীরা মনে করছেন, যদি এখনই তারা কথা না বলেন, তবে ভবিষ্যতে এই দাবি আরও দুর্বল হয়ে পড়বে। তবে এই পুরো প্রেক্ষাপটে সরকারের ভূমিকা নিয়েও আলোচনা করা হচ্ছে। সরকার বলছে তারা বিষয়টি বিবেচনা করছে এবং একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে সিদ্ধে চায় তারা। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিবেচনা এবং প্রক্রিয়া শব্দগুলো এখন অনেকের কাছে বিলম্বের পিক হয়ে দাঁড়িয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যে বিষয়ে জনগণের এত স্পষ্ট আগ্রহ ও দাবি রয়েছে, সেখানে এত দেরি কেন? গণভোটের মতো একটি পূর্ণ বিষয় কি আরও দ্রুত এবং অগ্রাধিকার বিবেচনা করা উচিত ছিল না? এই জায়গায় এসে সাদিক কায়েম এবং অন্যান্য শিক্ষার্থীদের অবস্থান আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তারা আসলে একটি চাপ তৈরি করতে চাইছে, যাতে বিষয়টি আর অবহেলিত না থাকে। ওই তিন শিক্ষার্থীর অনশন ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার তৈরি করেছে। অনেকেই তাদের সাহস এবং অবস্থানকে সমর্থন জানাচ্ছেন, আবার কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে তাদের শারীরিক অবস্থার খবর নিচ্ছেন। কিন্তু অনশনকারীরা বলছেন, তাদের এই ত্যাগ বৃথা যাবে না। তারা বিশ্বাস করেন তাদের এই অবস্থান এক সময় না এক সময় পরিবর্তন আনবেই। এখানে একটি বিষয় একদম স্পষ্ট, এই আন্দোলন শুধুমাত্র একটি দাবির জন্য হয়নি,
বরং এটি মূল্যবোধের জন্য একটি সমাজকে নতুন করে সাজানোর জন্য আন্দোলন শুরু হয়েছে। আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো জনগণের মতামতের প্রতি সম্মান। গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন সাধারণ মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া হয়। আর গণভোট হলো সেই কণ্ঠস্বরকে সরাসরি প্রকাশ করার একটি মাধ্যম। সাদিক কায়েমের এই অনশন আমাদের একটি কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে, গণতন্ত্র শুধু নির্বাচন নয়, বরং একটি চলমান প্রক্রিয়া যেখানে প্রতিনিয়ত জনগণের অংশগ্রহণ প্রয়োজন। এখন প্রশ্ন হলো, এই অনশন কি বাস্তব পরিবর্তন আনবে? সরকার কি তাদের অবস্থান পুনর্বিবেচনা করবে? ইতিহাস বলছে অনেক সময় ছোট একটি আন্দোলনেও বড় পরিবর্তনের সূচনা করে, আর কখনো তা দীর্ঘ সময় ধরে চলতে হয়। কিন্তু যাই হোক না কেন, এই ধরনের আন্দোলন একটি বিষয় স্পষ্ট করেছে, মানুষ এখনো অধিকার নিয়ে সচেতন। আবারও এই রাজু ভাস্কর্য থেকে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে তা সরকারের জন্য একটি অশনি সংকেত। কারণ বাংলাদেশের সকল বড় বড় আন্দোলন এই রাজু ভাস্কর্য থেকেই শুরু হয়েছে। শেখ হাসিনার পতন এই রাজু ভাস্কর্য থেকে শাহবাগ মোড়ের মধ্যেই শুরু হয়েছিল। সুতরাং সরকারের উচিত বিষয়টিকে এখনই গুরুত্ব সহকারে দেখা এবং জনগণের দেয়া রায়কে মেনে নিয়ে গণভোটের পূর্ণ প্রতিফলন করা, এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যথায় এই আন্দোলন দিন দিন বড় হতে থাকবে। এখন হয়তো 3 জন এই আন্দোলনে আমরণ অনশন করছেন, পরবর্তীতে হয়তো আরও সমাজের নানা স্তরের মানুষ এই আন্দোলনে একাত্মতা পোষণ করে তারাও যদি কঠিন কর্মসূচিতে যায়, তাহলে সরকারের জন্য রীতিমতো এই আন্দোলন দমানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এখন দেখার বিষয় সরকার আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। শুরুতেই এই আন্দোলনের দাবি মেনে নেয়, নাকি শেষ পর্যন্ত দেশের মানুষকে আবারও রাগিয়ে তোলে। দর্শক, সবশেষে বলা যায়, রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া এই অনশন শুধু একটি মুহূর্তের ঘটনাই নয়, এটি একটি বার্তা, যে বার্তা বলছে প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি কখন থেমে থাকে না। সাদিক কায়েম এবং তার সহযোদ্ধারা এখন সেই বার্তাটি তুলে ধরছেন। আর এই 3 জনের সাথে সাদিক কায়েমের এই একাত্মতা পোষণের মাধ্যমে ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই আন্দোলনে ইতিমধ্যেই যোগ দিয়েছে। তাদের এই লড়াই কত দূর যাবে তা সময়ই বলে দিবে। তবে আপাতত এটুকু বলা যায়, এই অনশন দেশের রাজনৈতিক এবং সামাজিক আলোচনার একটি নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয় এই দাবির কিভাবে সাড়া দেওয়া হয়, কারণ শেষ পর্যন্ত একটি দেশের শক্তি নির্ভর করে তার জনগণের কণ্ঠস্বর কতটা গুরুত্ব পায় তার উপর। প্রিয় দর্শক, আপনার কি হয় গণভোট নিয়ে সরকারের এই তালবাহানার প্রধান কারণ আসলে কি? সরকার আসলে কিসের ভয়ে গণভোটের রায়কে বাস্তবায়িত করতে চাচ্ছে না? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিয়ে গেছে যারা বিপ্লব করেছে তাদের সাথে সবসময় বিএনপি প্রতারণাই করেছে। 75-এর বিপ্লবীদের সাথে বিএনপি প্রতারণা করেছে, 90-এর যারা বিপ্লবী ছিল তাদের সাথে প্রতারণা করেছে, এবং সর্বশেষ জুলাই বিপ্লবের যে ছাত্র জনতা যারা বিপ্লবী আছে তাদের সাথেও আজকে প্রতারণা